here you can see এটা আমরা একটু একটু করে ধারাবাহিকভাবে দেখতে থাকবো। So this is our first class of spoken here, and first of all we'll learn practically the structure of tense. So what is the actual definition of tense? Here you can see কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কেই মূলত টেন্স বলা হয়। টেন্স কাকে বলে? টেন্সের অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি? কাজ, টাইম। আমরা প্রত্যেকেই এটা জানি যে টেন্স ইংরেজি ভাষায় তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। মানে টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে তিনে চারে 12টা। বাট স্পিকিং করতে গেলে, প্র্যাকটিক্যালি কথা বলতে গেলে বা ফ্রি হ্যান্ডে লিখতে গেলে এই 12টা স্ট্রাকচারই পড়ার প্রয়োজন হয় না। আমরা যদি শুধুমাত্র ইনডিফিনিট, কন্টিনিউয়াস বা পারফেক্ট টেন্সের ভিতর প্রেজেন্টের পারফেক্ট, অর্থাৎ 6 থেকে 7টা টেন্স যদি আপনি ভালোভাবে জানেন, 6 থেকে 7টা টেন্সের উপর যদি ভালো একটা কনসেপ্ট বা ক্লিয়ার একটা কনসেপ্ট আপনি রাখতে পারেন, আপনি ইংলিশে এক্সপার্ট হতে পারবেন। যেমন এখানে একটা কথা বলছে, দেখেন, আমি আজকে আলোচনা করব সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্স গুলো নিয়ে। এখানে বলছে যে আমরা সারাদিনের 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ব্যবহার করে বলতে পারি। সো এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের স্টাডি করতে হবে। যেমন পাস্ট সিম্পলটা কি? কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল। বোঝার চেষ্টা করেন, কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমানে নেই, এটাকে আমরা পাস্ট সিম্পল বলি। সাবজেক্ট প্লাস ভি টু, ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন থাকে। প্রেজেন্ট সিম্পলটা কি? কোন একটা কাজ বর্তমানে হয়, মানে রেগুলার ওয়েতে হয়ে থাকে। এগুলো আপনারা জানেন, এই অভ্যাসগত কাজ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, সায়েন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক সত্য, হিস্ট্রিক্যাল ট্রুথ, ঐতিহাসিক সত্য, এগুলোকে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে থাকে। আর ফিউচার ইনডিফিনিট হচ্ছে উইল প্লাস ভি ওয়ান, শ্যাল বা উইল বসে এখানে। তো সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, আই এবং উই হয়, তাহলেই শ্যাল বসানো যায়। ইউ, হি, সি, দে, অন্য কোথাও শ্যাল বসানো যায় না। বাট উইলটাকে সব পার্সনের সঙ্গেই বসানো যায়। আই হোক, উই হোক, ইউ হোক, হি হোক, সি হোক, সব জায়গাতেই উইলের ব্যবহার করা যায়। এই জন্য শ্যালকে স্কিপ করে আপনারা যদি সব জায়গায় উইলের ব্যবহার করেন, সেটা বেশি পারফেক্ট হবে, সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনাদের জন্য। তো চেষ্টা করবেন এটা করার, দ্যাট উইল বি বেটার ফর ইউ, আই থিঙ্ক। সো এইখানে দেখেন এদের কিছু গঠন প্রণালী বা কিছু ফাংশন দেওয়া আছে। সেটা হচ্ছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ওয়েট আ মিনিট, একটু মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করেন বা নেওয়ার চেষ্টা করেন। এখানে একটা টেবল আছে, একটা সক আছে, এটা যদি ভালোভাবে দেখেন ইনডিফিনিট টেন্স গুলো বুঝতে পারবেন। প্রথমে দেওয়া আছে স্টার্টার, অর্থাৎ সাবজেক্ট, যেগুলো একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে, অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, অথবা হি, সি, দে, ইট, রানা। এগুলো কিন্তু একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। এই সাবজেক্টের পরে আমাদের মূলত ভার্ব বসে, যেমন প্রেজেন্ট সিম্পল বা ভি ওয়ান, এগুলো হচ্ছে ভার্বের ফর্ম। পাস্ট সিম্পল বা ভি টু, এই ভার্বের ফর্ম আমাকে জানতে হবে, প্রত্যেকটা ভার্বের ফর্ম থাকে। ফিউচার সিম্পল বা ভি ওয়ান, যেমন রাইট মানে লেখা, সিং মানে গাওয়া, ওয়াস মানে দেখা, নো মানে জানা, প্লে মানে খেলা, ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, ইট মানে খাওয়া, গো মানে যাওয়া। এগুলো হচ্ছে সবই ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা এটাকে বলা হয় ভি ওয়ান। পাস্ট ফর্মটা কি? এই যে রাইট এর পাস্ট ফর্ম রোড, সিং এর পাস্ট ফর্ম স্যাং, ওয়াচ এর পাস্ট ফর্ম ওয়াস্ট, নো এর পাস্ট ফর্ম নিউ, প্লে এর পাস্ট ফর্ম প্লেড, ড্রাইভ এর পাস্ট ফর্ম ড্রোভ, ড্র এর পাস্ট ফর্ম ডিউ, ইট এর পাস্ট ফর্ম এইট, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। এই ভার্বের ফর্মগুলো যদি আপনারা না বোঝেন, না জানেন, তাহলে কখনোই ইংলিশে কথা বলতে পারবেন না। অনেকেই পাস্ট টেন্স বলতে সবসময় ওয়াজ ওয়ার এর ব্যবহার করে, বাট এই ওয়াজ ওয়ার না। পাস্ট টেন্স মানে কি জানেন? মেইন ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হয়, ভি টু ইউজ করতে হয়। আর ফিউচার মানে ফিউচার ফর্ম বলে কোনো ফর্ম হয় না ভার্বে, মূলত প্রেজেন্ট ফর্মের আগে শ্যাল বা উইল যুক্ত করলে সেটাকে আমরা ফিউচারে নিয়ে যাই। তো
আর সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে অবজেক্টটা অটোমেটিক্যালি চলে আসে। যেমন আমি যদি তিনটা সেন্টেন্সকে একসঙ্গে কম্পেয়ার করি, আমরা ইংলিশে কথা বলতে পারি না, স্পোকেন ইংলিশ পারি না, মূলত জাস্ট এই একটাই কারণে, সেটা হচ্ছে আমরা সময়ের পরিবর্তন করতে পারি না, কালের পরিবর্তন করতে পারি না, এবং এই পরিবর্তনটা হয়ে থাকে বিভিন্ন টেন্সের স্ট্রাকচার মেনটেন করে শুধুমাত্র ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। সো এই পরিবর্তন করাটা আমাদেরকে শিখতে হবে। যেমন আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। হি নোজ হিম, সে তাকে চেনে। হি নিউ হিম, সে তাকে চিনেছিল। হি উইল নো হিম, সে তাকে চিনবে। শি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। তাহলে একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, দেখেন, যে ড্রাইভার কার, সে তার একটা গাড়ি চালায়, জাস্ট প্রতিদিন চালায়, রেগুলার ওয়েতে চালায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখনই আপনি ড্রাইভের পরিবর্তে বলছেন যে ড্রোভ এ কার, তার একটা গাড়ি চালিয়েছিল। দি উইল ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালাবে। এই যে সময়ের পরিবর্তনটা, সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, পরিবর্তনটা মূলত কোথায় হয়? পরিবর্তনটা কিন্তু মূলত আমাদের এই ভার্বের এই ফর্মটাতে হয়ে থাকে। সো ভার্বের এই ফর্মটাকে আমাদেরকে ভালোভাবে চিনতে হবে, ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে? এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। রানা ইটস রাইস, রানা ভাত খায়। এইখানে দেখেন এই রাইটের পরে এস বা ইএস আছে, এটা কি জানেন? মূলত কোনো সেন্টেন্সে, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ এই যে হি, শি, ইট বা যে কোনো সিঙ্গেল নাম যদি বোঝায়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসে, এটাকে বলা হয় ভার্বের থার্ড পার্সন ফর্ম। এটা নিয়ে ডিটেলস ক্লাস আছে, আমি দেখাবো। বাট শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা হবে, অন্য কোনো টেন্সে না। কিন্তু অনেকে পাস্ট টেন্স, ফিউচার টেন্সে থার্ড পার্সন ফর্ম থাকলে ভার্বের সাথে এস বসায় ফেলে। এরকম না, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, রানা ইটস রাইস, রানা ভাত খায়। রানা এট রাইস, ইটের পাস্ট ফর্ম এট, রানা ভাত খেয়েছিল। রানা উইল ইট রাইস, রানা ভাত খাবে। তো এইভাবেই সেন্টেন্স গুলো হয়। অর্থাৎ এই পরিবর্তনটা আমাদের শিখতে হবে, মূলত এটাই স্পোকেন ইংলিশ। আমি বাংলায় একটা কথা ভাবলে, যে টাইমে আমি ভাবতেছি, যে টাইমে বলতে চাচ্ছি, সেটা আমরা ইংলিশে পারি না। হ্যাঁ, তো দেখেন, আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম। আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। আই ড্রাইভ এ কার, আমি একটা গাড়ি চালাই। আই ড্রোভ এ কার, আমি একটা গাড়ি চালিয়েছিলাম। আই উইল ড্রাইভ এ কার, আমি একটা গাড়ি চালাবো। এই যে সময়ের পরিবর্তন, টাইমের পরিবর্তন, এই পরিবর্তনটাই কিন্তু আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। এখন দেখেন, শুধু সেন্টেন্স এইভাবে তৈরি করলে হবে না। একটা সেন্টেন্সকে নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড প্লাস ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ, এগুলো করা আমাদের শিখতে হবে। আমি সব জায়গায় আসবো, বাট আপনারা আগে অ্যাকচুয়াল থিংসটা বোঝেন। অ্যাকচুয়াল প্লেস, অ্যাকচুয়াল জায়গাটা আপনাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। আমি কি বলতে চাচ্ছি আপনাদের, এই স্পোকেন ইংলিশ জিনিসটা মূলত কি? দেখেন, আমি এই যে টেন্সটা আপনাদেরকে দেখাচ্ছি, টেন্সের স্ট্রাকচার বা টেন্সের ফাংশন গুলো কেমন জানেন? আমি তো তিনটা দেখালাম, আমি যদি সবগুলো টেন্সের স্ট্রাকচার লিখেও দেখাই আপনাদের, একটু আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। মনে করেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব অন, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে অবজেক্ট বলবো না, এক্সটেনশন বলবো। পাস্ট ইনডিফিনিট হচ্ছে আমার এই সাবজেক্ট প্লাস ভার্ব টু, ভি টু। হ্যাঁ, ভার্ব টু প্লাস এক্সটেনশন, অবজেক্ট। এই যে পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট কি? সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল, উইল অথবা শ্যাল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমার ফিউচার ইনডিফিনিট। এবার দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, অর্থাৎ এই ভি ওয়ানের সাথে আইএনজি। হ্যাঁ, অর্থাৎ আমার পরিবর্তনটা মূলত হয়ে থাকে এই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের এখানে। পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার
প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, হ্যাঁ, প্লাস এক্সটেনশন। আর ফিউচার ইনডিফিনিটটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি অথবা শ্যাল বি। শ্যালটা শুধুমাত্র যদি ফার্স্ট পার্সন সাবজেক্ট থাকে, আই এবং উই সেখানে বসানো যায়, অন্য কোথাও না। শ্যাল বি বা উইল বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ হয়, প্লাস ভি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। তাহলে এই হচ্ছে সাতটা টেন্স, এই যে সাতটা লিখলাম, জাস্ট এই সাতটা টেন্সের স্ট্রাকচার যদি আপনার জানা থাকে, আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, এর বাইরে আর দরকার হয় না ওইভাবে। তো সবগুলোই আমি শেখাবো আপনাদের, সমস্যা নাই। বাট এই সাতটা বেশি করে জানতে, এখন এই টেন্স গুলো, এই টেন্সের স্ট্রাকচার গুলো মূলত কি, আগে এই জিনিসটা বোঝেন। প্রতিটা সেন্টেন্স, প্রতিটা স্ট্রাকচারে দেখেন শুরুতে কিন্তু সাবজেক্টই আছে, সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট, লাস্টে আমার এই যে এক্সটেনশন বা অবজেক্ট যাই বলি না কেন, আমার সেটা আছে। তাহলে দেখেন আমার পরিবর্তনটা কোথায়, কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন। আমি কেন ইংরেজি ভাষাটা পারি না, আমি কেন ইংলিশে কথা বলতে পারি না, আমার মেইনলি প্রবলেমটা কোথায় ক্রিয়েট হয়, এই জায়গাটা আমি বুঝতে পারছি কিনা, এই বিষয়টাকে আমি নিতে পারছি কিনা, সেটা হচ্ছে ভার্বের ফর্মে। এক এক টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্ব বসে। আমাদের যে সাবকন্টিনেন্টের যে গ্রামার বইগুলো আছে, এখানে ভার্বের তিনটা ফর্ম দেওয়া থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। বাট টোটাল একটা ভার্বের ফর্ম থাকে পাঁচটা। দেখেন এই যে ভি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম, ভি টু বা পাস্ট ফর্ম, এগুলো আমাকে জানতে হয়। ভি থ্রি পাস্ট পার্টিসিপল ফর্ম, ভি4 প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ভি5 এটা বলে থার্ড পারসন ফর্ম। প্রতিটা ভার্বের এরকম ফর্ম থাকে। আমি আপনাদেরকে ভার্বের ফর্মের একটা ফাইল, যারা ফ্রি ক্লাস করেছিলেন বা আগেও ক্লাস করেছেন, আমি আপনাদেরকে পাঠিয়েছিলাম। আমি এটাও বলছিলাম যারা ইংলিশে ভোকাবুলারিতে দুর্বল, যাদের ভোকাবুলারি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নেই, ভোকাবুলারি বলতে ভার্বের ভোকাবুলারি পড়তে হয়। কারণ আমাদের একটা সেন্টেন্সের সাবজেক্ট, সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। সাবজেক্ট এরপরে ভার্ব যদি ঠিকভাবে বসাতে পারেন, অবজেক্টটা অটোমেটিক্যালি চলে আসে। বাট যদি আপনি ভার্ব ঠিকভাবে ইউজ করতে না পারেন, ভার্ব সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট না থাকে, আপনি কখনোই ইংরেজি ভাষাটা ভালোভাবে শিখতে পারবেন না। অর্থাৎ এই যে গো মানে কি, যাওয়া, এর একটা পাস্ট ফর্ম আছে ওয়েন্ট। এইটা যদি আপনি না জানেন, আমি যদি আপনাকে বলি সে স্কুলে গিয়েছিল, বলেন তো ইংলিশ কি? ওয়াজ গো বলে, অনেকে ডিড গো বলে, গো ওয়েন্ট বলে। এই ধরনের কিছু বলা যাবে না, ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে, জাস্ট হি ওয়েন্ট টু স্কুল। হ্যাঁ, এর পাস্ট পার্টিসিপল কি, গন। এর প্রেজেন্ট পার্টিসিপল কি, গোয়িং। এই মানে ভি4 ভি5 এই দুটো থাকে না। ভি5 মানে থার্ড পারসন ফর্ম, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় এবং সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স হয়, তাহলে আমার এই ভি5টা হয়। তো এই দুটো ফর্ম টেন্স শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায় বলে এগুলো বসানোর প্রয়োজন হয় না, বাট এদের দরকার আছে। কেন দরকার সেটা নেক্সট কোনো ক্লাসে আমি আপনাদেরকে বলবো। রাইট মানে লেখা, এর পাস্ট ফর্ম হচ্ছে রোড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে রাইটিং। আমরা ইংরেজি শিখি, বিভিন্ন জায়গা থেকে শিখি, শেখার চেষ্টা করি, আশপাশ দিয়ে শিখি, প্রোনাউন্সিয়েশন এটা ওটা বিভিন্ন কিছু শিখি। বাট আমরা অরিজিনাল জায়গাটা সম্পর্কে আমাদের ধারণা থাকে না, কনসেপ্ট থাকে না। অরিজিনাল যে থিংসটা, অ্যাকচুয়াল যে থিংসটা এই ল্যাঙ্গুয়েজের, এইটাই আমরা ভালোভাবে বুঝি না, এটা আমরা ভালোভাবে নিতে পারি না। ভার্বের ফর্ম জানি না, একটা সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব পাশাপাশি বসাতে পারি না। কিন্তু আমরা কত কিছু শিখে নিয়ে যাই, মনে করি কত সুন্দর ইংরেজি শিখতেছি। বাট এই জায়গাটা আগে ডেভেলপ করতে হবে, এটা যদি আপনি না পারেন, ইংরেজি শিখতে পারবেন না। এই যে ড্র, ড্র মানে কি, আঁকা। এর পাস্ট ফর্ম কি, ড্রিউ। পাস্ট পার্টিসিপল কি, ড্রন। প্রেজেন্ট পার্টিসিপল কি, ড্রয়িং, ড্রয়িং। থার্ড পারসন কি, ড্রস। আমি যদি বলি ড্রাইভ, এই ড্রাইভ মানে কি, চালানো। এর পাস্ট ফর্ম কি, ড্রোভ। জানেন, আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। প্রেজেন্ট পার্টিসিপল, থার্ড মানে পাস্ট পার্টিসিপল কি, ড্রিভেন, ড্রিভেন। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে আমার ড্রাইভিং। থার্ড পারসন কি, ড্রাইভস। হ্যাঁ, আমি যদি বলি ইট, ইট মানে কি, খাওয়া। পাস্ট ফর্ম কি, এট। পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ইটেন। প্রেজেন্ট পার্টিসিপল কি, ইটিং। বুঝতে পারছেন এটা আমাদের কেন লাগবে? থার্ড পারসন কি, ইটস। আমি প্র্যাকটিক্যালি যখন কারোর সঙ্গে ইংলিশে কথা বলতে যাচ্ছি, কারোর সঙ্গে যখন কমিউনিকেশন করতে যাচ্ছি, কনভারসেশন করতে যাচ্ছি, একটা কথাকে স্টেবল পজিশনে রেখে সেটা করতে পারি না, সেটা করতে পারছি না,
আমার কথার পরিবর্তন করতে হয়, সময়ের পরিবর্তন করতে হয়, কালের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনটা কিভাবে হয়? ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। যেমন আমি আপনাদের এটাও দেখিয়েছিলাম, মনে করেন আমি এই জায়গাটাতে একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন তৈরি করব। আমি এটা পড়িয়েছিলাম আগে, এ এবং বি দুইটা মানুষ। এখন এ বি কে বলছে যে আপনি কি রাতে খেয়েছেন? সো হ্যাভ ইউ ইটেন, আপনি কি রাতে ভাত খেয়েছেন? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? কথাটা বুঝবেন। এই কথাটা একটা সিম্পল কনভারসেশন করলাম, এ বি কে বললো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্সের ভিতর যায়, এই জন্য আমি এটা লিখলাম। বি বলছে যে আমি খেয়েছি, অর্থাৎ আই হ্যাভ ইটেন রাইস। আপনি কি এখন ভাত খাচ্ছেন? আপনি কি এখন ভাত খাইতেছেন? অর্থাৎ আর ইউ ইটিং রাইস নাও? আপনি কি এখন ভাত খাইতেছেন? এখন এ বলছে যে আমি সকালে খেয়েছিলাম, আই এট রাইস ইন দ্য মর্নিং। আমি সকালে খেয়েছিলাম, আমি এখন খাবো না। অর্থাৎ আই উইল নট ইট নাও, আমি এখন খাবো না। আই উইল নট ইট নাও, আমি এখন খাবো না। তাহলে দেখেন এই যে এ এবং বি দুইজনে যে কথাগুলো বলছে, তাদের ভিতরে যে কনভারসেশনটা হচ্ছে, এই কনভারসেশনে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি, সেটা হচ্ছে ইট। ইট মানে খাওয়া। কিন্তু দেখেন, ইট মানে খাওয়া আমরা জানি, কিন্তু কোথাও এই খাওয়া কথাটা বলতে গিয়ে এটা বিভিন্ন টাইমে আমার বলার কারণে কোথাও ব্যবহার করতে হচ্ছে ইটেন, কোথাও ব্যবহার করতে হচ্ছে এই যে ইটিং, কোথাও ব্যবহার করতে হচ্ছে যে এ টি ই অ্যাট, কোথাও ব্যবহার করতে হচ্ছে যে উইল ইট বা উইল নট ইট। এই জিনিসটা মূলত কি, এটা বুঝতে হবে। আমাদের কথার পরিবর্তন হচ্ছে, সময়ের পরিবর্তন হচ্ছে, কালের পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে, অর্থাৎ আমাদের মাদার টাং কি, মাতৃভাষা কি, বাংলা। তো আমি যখন বাংলায় কোন একটা কথা ভাবতেছি, কোন একটা কথা ইংলিশে কনভার্ট করতে চাচ্ছি, ইংলিশে বলতে চাচ্ছি, আমি কোন টাইমে সেটা নিচ্ছি, এই টাইমটাকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী যদি ভার্বটাকে আপনি বসাতে পারেন, তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পারি না কেন? ইংলিশে দুর্বল কেন? আমাদের মেইন প্রবলেমটা কোথায় হয়? মেইন প্রবলেমটা হচ্ছে আমরা মূলত ভার্বটাকে সঠিকভাবে ইউজ করতে পারি না। একটা কথা ইংলিশে বলতে যাচ্ছি, বাট সেটা যে সময়কে মেনটেন করে বলছি, সেই সময় অনুযায়ী টেন্সের ফর্ম বসিয়ে ভার্ব ইউজ করতে পারি না, এজন্যই পারি না। এটাই স্পোকেন ইংলিশ। এই প্রবলেমটা, এই বাধাটা যদি আপনি ওভারকাম করতে পারেন, তাহলে দ্রুত ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। অর্থাৎ এই ভার্বের ফর্ম আছে 5টা, আর টেন্সের স্ট্রাকচার আছে 12টা। এই 12টা টেন্সের স্ট্রাকচারে এই 5টা ফর্ম এবং বিভিন্ন অক্সিলারি ভার্বের সংমিশ্রণ হয়ে সময়ের পরিবর্তন হয়। অর্থাৎ 12টা টেন্সের স্ট্রাকচার যদি আপনার জানা থাকে, তাহলে আপনি 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন একটা পার্টিকুলার ভার্ব দিয়ে। মানে একটা কথাকে, এই যে ইট মানে যে খাওয়া, এই খাওয়া কথাটাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, যেটা আপনার মনের ভাবটাকে প্রকাশ করার জন্য জরুরি বা দরকার। অর্থাৎ আমি ভাত খাই, আমি খেয়েছিলাম, আমি খাবো, আমি খাইতেছি, আমি সকাল থেকে খাচ্ছি, আমি খাইতে থাকবো, আমি তো খাইতেছিলাম। এই খাওয়া কথাটাকে আমরা মূলত কতগুলো ওয়েতে, কত ভাবে, কত ফর্মে, কত দিকে নিতে পারি বা বলতে পারি। এই একটা পার্টিকুলার ওয়ার্ডকে, একটা পার্টিকুলার ভার্বকে যে যত বেশি টাইমে চেঞ্জ করতে পারবেন, যে যত বেশি টাইমে পরিবর্তন করতে পারবেন, মডিফাই করতে পারবেন, সে তত দ্রুত এক্সপার্ট হতে পারবেন, তত দ্রুত ফ্লুয়েন্ট হতে পারবেন। আমরা মূলত এই জিনিসটাই পারি না বলে ইংলিশে এক্সপার্ট হতে পারি না, কথা বলতে পারি না, ফ্লুয়েন্ট হতে পারি না। অর্থাৎ আমরা জানি যে এই সময় বা কালের পরিবর্তন করতে হয়, এর জন্য টেন্স শিখতে হয়, বাট টেন্সটা আগে না, টেন্সটা ম্যান্ডেটরি না। টেন্স শেখার আগে ভার্বের ফর্ম শিখতে হবে, কারণ এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্মের চেঞ্জ, মূলত কথার পরিবর্তন বা সময়ের পরিবর্তন হয় এই ভার্বের ফর্মের চেঞ্জিং এর মাধ্যমে। মানে আমি যদি আপনাকে এরকম একটা কথা বলি যে হি ড্রাইভস আ কার, এর বাংলা অর্থটা হচ্ছে সে একটা গাড়ি চালায়, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি যদি এখন আপনাকে বলি সে একটা গাড়ি চালিয়েছিল, আমাকে বলতে হচ্ছে হি ড্রোভ এ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার, DRIVING। আমি যদি বলি
সে একটা গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। আমি যদি বলি একটা গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। আমি যদি বলি সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে, হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং। এরকম একটা সিন্স বা ফরের ব্যবহার এখানে হয়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি সে গাড়ি চালিয়ে থাকবে, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। সো এইভাবে আপনি যদি টেন্সের ব্যবহার জানেন, অর্থাৎ এই যে ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে সর্বোচ্চ 12টা ওয়েতে বলতে পারবেন, 12 দিকে নিতে পারবেন। সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট কিন্তু এ কার। আমার সাবজেক্ট এবং অবজেক্টের কিন্তু কোনো পরিবর্তন হয় না। পরিবর্তনটা মূলত কোথায় হয়? ভিতরে, ভার্বের ফর্মে। অর্থাৎ এই যে ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে আপনি কতগুলো ওয়েতে, কত ভাবে, কত দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, এটা যে যত বেশি পারবেন সে তত দ্রুত এক্সপার্ট বা ফ্লুয়েন্ট হতে পারবেন। কিন্তু ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট শুধুমাত্র টেন্সের স্ট্রাকচার মনের ভাবটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। এই টেন্সের পাশাপাশি মডাল, সেমি মডালের ব্যবহার জানতে হবে। অর্থাৎ এই ড্রাইভ কথাটাকে আরো কত ভাবে বলা যায় ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আমি এটা আগে বলেছি অলরেডি, এই জন্য তো বলতে চাচ্ছি না। 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, এম, ইজ, আর, ওয়াজ, আর, সাপোজ টু, গোয়িং টু, এগুলোর যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার একটা পার্টিকুলার ভার্বকে আরো ব্রডেন্স করতে পারবেন, একটা কথাকে আরো বাড়াতে পারবেন। যেমন হি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। হি ক্যান ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারে। হ্যাঁ, আমি যদি বলি হি কুড ড্রাইভ আ কার, হ্যাঁ, সে একটা গাড়ি চালাতে পারতো। এই মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে, যে মডালই হোক না কেন, ক্যান বা কুড, শ্যাল বা শুড, উইল বা উড, মেইন ভার্বটা অলওয়েজ প্রেজেন্ট ফর্ম বা V1 এ থাকে, ঠিক আছে? সো হি ক্যান ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারতো। হি উড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতো। হি শুড ড্রাইভ এ কার, তার গাড়ি চালানো উচিত। হ্যাঁ, এইভাবে হি মাস্ট ড্রাইভ এ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি ইজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়। হ্যাঁ, এইভাবে মডাল, সেমি মডালের ব্যবহার করে বিভিন্ন সেন্টেন্স তৈরি করা যায় এই মেইন ভার্ব ড্রাইভটাকে দিয়ে। হি ওয়াজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি হ্যাজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হ্যাঁ, তো এইভাবে হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, অর্থাৎ তার গাড়ি চালানোর কথা। অর্থাৎ এই যে ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে আপনি সর্বোচ্চ কতগুলো ওয়েতে, কত ভাবে নিতে পারেন বা বলতে পারেন। তাহলে 12টা টেন্সের স্ট্রাকচার প্লাস 18টা মডাল, সেমি মডাল, এটা আমি আগেও বলছিলাম, টোটাল আমাদের স্ট্রাকচার দ্বারাই হচ্ছে যে 30টা। আমি এটা বারবার বলি যে ইংরেজি শেখার জন্য আহামরি কিছু লাগে না, এই 30টা স্ট্রাকচার মানে একটা পার্টিকুলার ভার্বকে যদি 30টা ওয়েতে, 30 দিকে, 30 ভাবে আপনি নিতে পারেন বা বলতে পারেন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ইউ উইল বি এবল টু কনভার্ট অর ট্রান্সলেট দিস সেন্টেন্সেস ফ্রম বাংলা টু ইংলিশ। যে কোনো কিছু বাংলায় ভাবলেই সেটাকে আপনি ইংলিশে কনভার্ট করতে সক্ষম হবেন, যদি আপনার এই টেন্স, মডাল এবং সেমি মডালের ব্যবহার জানা থাকে। স্পোকেন ইংলিশ হচ্ছে জাস্ট এইটাই, এর বাইরে আর কিছু না। তো এই টেন্স, মডাল, সেমি মডালের আবার আরেকটা রিভার্স স্ট্রাকচার আছে, প্যাসিভ ভয়েস, সেটা একটু আমাদের জানতে হয়, সেটা আমি দেখাবো। বাট স্পোকেন ইংলিশের বাইরে আর কিছু না। আমি যে কথাটা ভাবছি, যে কথাটা ইংলিশে বলতে যাচ্ছি, সেটা বলতে গেলে যে ভার্বের সঠিক ফর্মটাকে আমার সাবজেক্টের পরে ইউজ করতে হয় বা হবে, সেটা আমরা করতে পারি না। এটা না করতে পারার কারণেই ইংলিশে কথা বলতে পারি না, এই ছাড়া আর কিছুই না। তো এই জিনিসটাই আমরা মূলত স্পোকেনের ক্লাসগুলো থেকে ধারাবাহিকভাবে শিখবো, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়, কোন টেন্স কোন ধরনের টাইম দেয়, হ্যাঁ, কিভাবে কোশ্চেন তৈরি করতে হয়, এই সব কিছু আমরা দেখবো। তাহলে অ্যাকচুয়াল বিষয়টা কি বুঝতে পারছেন? আমরা যে স্পিকিং করতে পারি না, কথা বলতে পারি না, কেন পারি না? আর স্পোকেন ইংলিশটা মূলত কি, আমাদের মূলত কোন জায়গাটা ডেভেলপ করতে হবে বা কি শিখতে হবে? সময়, টাইমের পরিবর্তন। পরিবর্তনটা কিভাবে হয়? ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। বুঝতে পারছেন সবাই আমি কি বললাম কথাগুলো? Yes, sir. ওকে, ধন্যবাদ। তাহলে দেখেন, এবার একটু বোঝার চেষ্টা করেন। এই ভার্বের ফর্মগুলো আমি আপনাদেরকে একবার পাঠিয়েছিলাম, আপনাদের আহ মনে থাকার কথা। এই যে 200 এক্সাম্পল, এখানে যে ভার্বগুলো আছে, আমি বারবার বলছিলাম এই ভার্বগুলো দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, আর একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব।
হ্যাঁ, যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে তাকে রেগুলার বা উইক ভার্ব বলে। যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম ডিফারেন্ট থাকে তাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। এবং আমি এখানে যে ভার্বগুলো দিয়েছিলাম এগুলো হচ্ছে মোস্ট ইউজফুল ভার্ব, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে হর হামেশা বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমে বাংলায় ব্যবহার করে থাকি, বাট এদের সম্পর্কে প্রপার কনসেপ্ট না থাকার কারণে, ইউজ প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। এই 200টা ভার্ব সম্পর্কে যদি কনসেপ্ট রাখেন, আমি এগুলো ধারাবাহিকভাবে পড়াবো আপনাদের। হ্যাঁ, খুবই ইউজফুল ভার্ব, খুবই মানে যারা ভোকাবুলারিতে দুর্বল, মূলত ভোকাবুলারি বলতে এই ভার্বের ভোকাবুলারি গুলো সম্পর্কে যদি একটা কনসেপ্ট রাখেন, ভার্ব যদি ভালোভাবে বোঝেন, তাহলে আপনি ইংলিশে দ্রুত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। এইটা আপনাদেরকে একটু শিখতে হবে। এটা আপনারা, আমরা আবারও দরকার হলে পাঠিয়ে দিব, একটা খাতায় লিখে ফেলবেন, দেখবেন দ্রুত ডেভেলপ করতে পারবেন ভাষাটাকে। এই হচ্ছে মেইন কথা। অর্থাৎ এই ভার্বের ফর্মের পরিবর্তন আমাদেরকে শিখতে হবে। এখন একটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু আজকে ইনডিফিনিট টেন্সের এই ফাংশনগুলো দেখালাম, আমাদের এগুলো নেগেটিভ ইন্টারোগেটিভও শিখতে হবে। সেটা আমি নেক্সট ক্লাসে কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স যেদিন করাবো সেইটার সঙ্গে শিখাই দিব। আজকে আমি একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে এইগুলোকে ব্যবহার করে আমি, যারা আমার ফ্রি ক্লাসে জয়েন করেছিলাম, আমি যখন ফ্রি ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে বলছিলাম যে আমরা শুধু সেন্টেন্স প্র্যাকটিস করব না, সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার চেষ্টা করব। সেটা প্র্যাকটিক্যাল যে ইউজটা সেটা আমাদেরকে দেখতে হবে বা বুঝতে হবে। যেমন কিভাবে আমরা ইংলিশে বিভিন্ন সেন্সে বিভিন্ন টপিকের উপর স্পিকিং করতে পারি বা প্রেজেন্টেশন দিতে পারি। যেমন এখানে একটা টপিক আছে দেখেন, স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস ইউজিং প্রেজেন্ট সিম্পল টেন্স। অর্থাৎ আমি যদি আপনাকে এরকম একটা কোশ্চেন করি যে হোয়াট ডু ইউ ডু এভরিডে, হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনি প্রতিদিন কি করেন, আপনার প্রতিদিনের কাজ কি, আপনি কি ইংলিশে এটাকে ডিসক্রাইব করতে পারবেন? যে কোনো টপিকের উপর স্পিকিং করতে গেলে, প্রেজেন্টেশন দিতে গেলে সাবজেক্টের পরেই ভার্ব ইউজ করবেন এবং ব্যাকগ্রাউন্ডটাকে বুঝে নিবেন যে আমি যে টপিকের উপর স্পিকিং করব, এই টপিকের উপর কথা বলতে চাচ্ছি, এখানে আমার ঠিক কোন ধরনের টাইমিংটা ইউজ করতে হবে, কোন ধরনের টাইমটা মেনটেন করতে হবে। যেহেতু আমি আপনাকে বলছি যে আপনি প্রতিদিন কি করেন, আপনার রেগুলার কাজ কি, তার মানে আপনাকে এটা আগে বুঝে নিতে হবে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিতর আসে, যার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন এই সেন্টেন্সটা যদি আপনি একটু দেখেন, আপনাদের কথা বলা শুরু করতে হবে। আমি নেক্সট ক্লাসে এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে যে সে রেগুলার ওয়েতে বা প্রতিদিন কি করে। এই জায়গাতে আপনার উত্তরটা নিশ্চয়ই এটার সঙ্গে সেম হবে না। তো আপনি প্রতিদিন যে কাজগুলো করেন সেটা আপনি ডেসক্রাইব করবেন আমার সামনে নেক্সট ক্লাসে, আমি শুনবো আপনাদের কাছ থেকে। এ, কথা বলা শুরু করতে হবে। কথা না বললে নিজের ভিতরে কনফিডেন্ট পাওয়া যায় না। একটাবার কথা বলতে পারলে প্লেজার কাজ করে, কনফিডেন্ট কাজ করে, স্পিকিং করতে পারবেন। জিনিসটা স্পোকেন ইংলিশ কঠিন কিছু না। যেমন দেখেন এখানে প্রথমত একটা গ্রিটিংস দেওয়া আছে যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ। বিফোর ইউ মানে আপনাদের সামনে বোঝায়, কিন্তু এখানে সম্মান দেওয়ার অর্থে বিফোর এর ব্যবহার হয়। মানে এই বিফোর এর পরিবর্তে আপনি এখানে বিফোর এর পরিবর্তে আপনি ইন ফ্রন্ট অফ ইউ বলতে পারেন। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটি, আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। এবার বলছে দেখেন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, তারপর আমি আমার দাঁত ব্রাশ করি। দেন আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন। এই ইয়েলো কালার দিয়ে ভার্বগুলোকে আইডেন্টিফাই করা, এটার উপর একটু ফোকাস রাখেন। দেন আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, তারপর আমি মুখ ধুই এবং ফজরের নামাজের জন্য উজু করি। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট। আই গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, তারপর আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। অ্যান্ড আই স্টার্ট ডুইং মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করি। দেন আই টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করি। আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরি। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, তারপর আমি আমার পরিবারের সাথে কিছু সময় কাটাই। অ্যান্ড আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখি। দেন আই টেক মাই ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় আমার ডিনার করি। অ্যান্ড আই গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM, আমি 11টায় বেডে ঘুমাতে যাই। ঠিক আছে। দেন আই টেক মাই ডিনার এট 10 PM। আচ্ছা, সো দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স শেয়ারিং। তাহলে কেউ কোনো কাজ প্রতিদিন কিভাবে করে, সাবজেক্টের পরে এখানে ভার্বের
প্রেজেন্ট ফর্ম গুলো দেওয়া হয়েছে, গেট আপ, ওয়াশ, টেক, রিফ্রেশ, স্টার্ট, কাম ব্যাক, স্পেন্ড, এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আর এই যে দেন লিখছি, এগুলো হচ্ছে লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ড, দেন বা আফটার ওয়ার্ডস। এখানে অন্যান্য ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহারও করা যায়। আমরা যখন অ্যাডভান্স প্রেজেন্টেশন শিখবো তখন সেগুলো দিব, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, কনসিকুয়েন্টলি, মোর ওভার, ইন দিস ওয়ে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করব, যেহেতু এটা ফার্স্ট প্রেজেন্টেশন, সিম্পল বা বেসিক থিংস, এই জন্য এই দেন বা আফটার ওয়ার্ডস এগুলো লিখছি। এখন আমি আপনাদেরকে একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে আপনি যখন ইংলিশে কথা বলবেন, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে এগোতে পারবেন না। আমার কিন্তু সময়ের পরিবর্তন করতে হয়, টাইমের পরিবর্তন করতে হয়, তার জন্যই আমরা এই টেন্স শিখি। স্পোকেন ইংলিশ পারি না, শুধুমাত্র প্র্যাকটিক্যালি কথা বলতে গেলে পরিবর্তন হয়, এই পরিবর্তন অনুযায়ী আমরা ভার্বটাকে ইউজ করতে পারি না। অর্থাৎ আমি যদি আপনাকে এখন বলি যে হোয়াট ডিড ইউ ডু টুডে, আপনি আজকে কি করেছেন, হোয়াট ওয়াজ ইউর টুডেস অ্যাক্টিভিটিস, বা হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল সারাদিন কি করেছিলেন, আপনার গতকালকে সারাদিনের কাজ কি ছিল। এখন আপনি যদি বলেন যে স্যার, আমি গতকাল এখানে গিয়েছিলাম, ওর সাথে দেখা করেছিলাম, এটা খেয়েছিলাম, এই জায়গায় এসেছিলাম, অর্থাৎ করেছিলাম, গিয়েছিলাম, হয়েছিল, থেকেছিল, বা আজকে সারাদিনের ঘটনাও যদি আপনি ডেসক্রাইব করেন, সেটা কিভাবে করবেন? দেখেন, খুবই সিম্পল। ইংলিশ ইজ আ ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। এখানে পরিবর্তনটা মূলত ভার্বের ফর্মে হয়। তো এখানে যেমন দেখেন, এই যে গ্রিন কালার যে ভার্বগুলোকে হাইলাইট করে, আমরা পাস্ট টেন্স মানে, আবারও বলছি, আমরা অনেকেই ওয়াজ এর ব্যবহার করি, ডিড এর ব্যবহার করি, বাট না, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মেইন সেন্টেন্সে পাস্ট টেন্স বলতে কিন্তু মেইন ভার্বের পাস্ট ফর্ম, সেটা যদি ওয়াজ এর মেইন ভার্ব হিসাবে বসে, সেটা আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, আরেকটা কি, প্রিন্সিপাল যে ভার্বগুলো থাকে, যেমন গেট, এর পাস্ট ফর্ম গট। তো দেখেন এখানে সেন্টেন্স গুলো কিভাবে বলছে, এবং বাংলাটা বুঝতে হবে। ইউ নো দ্যাট আওয়ার মাদার টাং ইজ বাংলা, সো উই হ্যাভ টু কম্পেয়ার দিস থিংস উইথ আওয়ার মাদার টাং। সো আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, আমি গতকাল খুবই সকালে ঘুম থেকে উঠেছিলাম। দেন আই ব্রাশ মাই টিথ, তারপর আমি আমার দাঁত ব্রাশ করেছিলাম, করেছিলাম বলছি কিন্তু। আই ওয়াশড মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। তাহলে গেটের পাস ফ্রম গট, ব্রাশের পাস ফ্রম ব্রাশড, ওয়াশের পাস ফ্রম ওয়াশ, টেকের পাস ফ্রম টুক। তাহলে কি বলছে, যে আমি দাঁত ব্রাশ করেছিলাম এবং উজু করেছিলাম ফজরের নামাজের জন্য। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করেছিলাম। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টুক হবে এখানে, টুক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমার যে ব্রেকফাস্ট সেটা সম্পন্ন করেছিলাম। দেন আই গট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, তারপর আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, কামের পাস্ট ফ্রম কি, কেম, অর্থাৎ আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরেছিলাম। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে আমি কিছু সময় কাটিয়েছিলাম। হ্যাঁ, অ্যান্ড আই লার্ন ইংলিশ, এখানে ইডি হবে, আই লার্নড ইংলিশ ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। দেন আই টুক মাই ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় আমার ডিনার করেছিলাম। অ্যান্ড আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM। দ্যাটস অল অ্যাবাউট মাই ইয়েস্টারডেস অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। তাহলে দেখেন, স্পেন্ডের পাস্ট ফর্ম স্পেন্ড, কামের পাস্ট ফর্ম কেম, স্টার্টের পাস্ট ফর্ম স্টার্টেড। অর্থাৎ এটা কোথায় বসছে, সাবজেক্টের পরে বসার ফলে কি হলো, অতীতের কাজটাকে আমি ডিসক্রাইব করতে পারলাম। এইভাবে অতীতের যে কোনো ইভেন্ট, যে কোনো এক্সপিরিয়েন্স, যে কোনো ঘটনা আপনি যদি ডিসক্রাইব করতে চান, সাবজেক্টের পর এই ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হয়। অর্থাৎ এই ফর্মগুলো কিন্তু জানতে হবে, এবং এগুলো আমি আপনাদের শেখাবো। পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো যদি না জানেন, আপনি যে স্ট্রাকচার শেখেন, যেখান থেকে ইংলিশ শেখেন, আপনি পারবেন না কোনোদিনও, ভুল করবেন বারবার। যাই শিখতে যান না কেন, দেখবেন লেখা আছে ভার্বের অমুক ফর্ম, তমুক ফর্ম। সো ভার্বের ফর্ম আগে ভালোভাবে বুঝতে হবে, যেটাকে কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ এই যে রেগুলার ইরেগুলার যে ভার্ব, এগুলো আমাকে চিনতে হবে, জানতে হবে। পাঠিয়ে দিলে এগুলো পড়বেন। এবং আমি এটা বলবো যে আপনারা গতকাল কি করেছিলেন, সেরকম ভাবে নিজের বিষয়গুলোকে ভেবে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন এই টপিকের উপরে। এই টপিকটা আমি পাঠিয়ে দিচ্ছি, এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, এটা দেখে নিজেদের কাজগুলোকে ডিসক্রাইব করার চেষ্টা করবেন, সেটা ক্লাসে প্রেজেন্ট করবেন। জাস্ট একটা স্ক্রিপ্ট তৈরি করবেন, খাতায় লিখবেন যে গতকাল আমি এটা করেছিলাম, ওখানে গিয়েছিলাম, সাবজেক্ট আই। এবার আপনি যে কাজটা করেছিলেন সেই ভার্বটাকে বসাবেন, সেই অ্যাকশনটাকে আপনি বসাবেন, যে আমি এটা করেছিলাম, ওইটা করেছিলাম। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসিয়ে দেখবেন, দেখবেন অবজেক্টটা অটোমেটিক্যালি চলে আসে, এটা সিচুয়েশন অনুযায়ী হয়ে যায়। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, এখন 11টা বাজে, আমি যদি বলি যে আপনি তো আমার ক্লাস করছেন, আপনি আগামীকাল সারাদিন কি করবেন? জাস্ট ওয়েট এ মিনিট। আমি যদি আপনাদেরকে
আহ, আগামীকাল আপনি কি করবেন, হোয়াট উইল ইউ ডু টুমোরো, এখন রাত 11টা বাজে, আপনার আগামীকালকের কাজ কি হবে, এটা আপনি ইংলিশে কিভাবে ব্যাখ্যা করবেন, ইংলিশে কিভাবে ডিসক্রাইব করবেন। দেখেন খুবই সিম্পল, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। আমার পরিবর্তনটা মূলত কোথায় হয় খেয়াল করেন। বলছে যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ, এটা ওইভাবে গ্রিটিংস দেওয়া। এইবার এইখান থেকে দেখেন এই যে ইয়েলো কালার দিয়ে ভার্বগুলোর উপর হাইলাইট করা। তা আপনি আগামীকাল যে কাজগুলো করবেন, আপনি আমাকে বলছেন স্যার আমি এখানে যাব ওইখানে যাব, এটা করব ওটা করব, হ্যাঁ, এই কথাটা আপনি যখন আমাকে বলতে যাবেন সেই কাজটাকে জাস্ট বসাবেন, সাবজেক্টের পরে ভার্বটাকে ইউজ করবেন, আবারও বলছি দেখবেন অবজেক্টটা অটোমেটিক্যালি চলে আসবে। অর্থাৎ আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমরো, কি হবে, আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো, দেন আই উইল ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করব, আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উজু করব। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, সরি এখানে উইল ডু হবে, হ্যাঁ, তারপর আমি কিছু ব্যায়াম করব, আই উইল ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করব, দেন আই উইল রিফ্রেশ মাই সেলফ, আমি ফ্রেশ হব অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, এবং আমার ব্রেকফাস্ট করব। আই উইল গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, তারপর আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হব, দেন আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করব, এই ডুইংটা এখানে বসানো লাগবে না, আমি কাজ শুরু করব, দেন আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করব, দেন আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরবো, আই উইল স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, পরিবারের সাথে কিছু সময় কাটাবো, দেন আই উইল লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখবো, অ্যান্ড আই উইল টেক মাই ডিনার অ্যাট 10 PM, 10টায় আমার ডিনার করব, দেন আই উইল গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM, সো দ্যাটস অল অ্যাবাউট, দ্যাট উইল বি মাই টুমোরোস অ্যাক্টিভিটিস, থ্যাংকস ফর পেশেন্স শেয়ারিং। তাহলে ভবিষ্যতে কোন একটা কাজ করব, কেউ কোথাও যাবে, খাবে, নিবে, দিবে, চলবে, পড়বে, লিখবে, করবে, জাস্ট এইটা ডিসক্রাইব করার জন্য, এটা বলার জন্য উইল প্লাস ভিআর, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখেন সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায় সবসময় ভার্বের উপর ফোকাস রাখতে হবে, আমার টাইমিংটা কেমন, আমি কোন ধরনের টাইমে কথা বলতে চাচ্ছি, সেইভাবে আমি ভার্বটাকে ইউজ করব সঠিক স্ট্রাকচার বুঝে টেন্সের। তাহলে এই তিনটা ইনডিফিনিট টেন্স এবং তিনটা ইনডিফিনিট টেন্সের উপর তিনটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, এটা আমি পাঠিয়ে দিব, দেওয়ার পর এটা পড়ে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, অর্থাৎ আপনি নিজে প্রতিদিন কোন কাজগুলো করেন, একটা সাবজেক্ট বসাবেন, আই ভার্বটা বসাবেন, গতকাল কি করেছিলেন, যে কাজটা করেছিলেন সেই ভার্বের পাস্ট ফর্ম বসানোর চেষ্টা করবেন, আগামীকাল কি করবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুবই সহজ, ইটস আ ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ, আমরা নিজেরা এটাকে জটিল করে ফেলি, কমপ্লেক্স করে ফেলি, কারণ আমরা শুধু রুলস আর স্ট্রাকচারের ভিতর সীমাবদ্ধ থাকি, আমরা এটাকে প্র্যাকটিক্যালি ভাবি না, প্র্যাকটিক্যালি নেই না, প্র্যাকটিক্যালি নিতে হবে। তাহলে এটা আমি পাঠিয়ে দিলে আপনারা একটু করতে পারবেন, একটু বলেন। ইনশাআল্লাহ স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের ক্লাসে আপনাদের এই কাজটা থাকবে, এবং নেক্সট ক্লাসে আমি কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সের সঙ্গে নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, এগুলো আমি দেখাবো, ঠিক আছে। সো দ্যাটস অল।